দুয়ারে করা নাড়ছে অলিম্পিক গেমস এবং অলিম্পিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্ট, সবচেয়ে বড় ক্রীড়াযোগ্য এবং সেটা তো আপনারা সবাই জানেন যে গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় এই অলিম্পিক গেমসকে। আর মাত্র কয়েকদিন বাকি এবং আমরা জানি যে এখানে 196টা দেশের পার্টিসিপেন্টসরা এখানে পার্টিসিপেট করছে। এবারের অলিম্পিকটা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারিসে এবং 33তম অলিম্পিক আসর, যেখানে বাংলাদেশও কিন্তু একটা অংশ। বাংলাদেশের যে অ্যাথলিট তারাও কিন্তু অংশ নিচ্ছেন এবং বাংলাদেশের সুইমিং ডিসিপ্লিন থেকে সবচেয়ে বেশি অ্যাথলিট এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন দুজন অ্যাথলিট, একজন ছেলে এবং একজন মেয়ে। সামিউল ইসলাম রাফি তিনি কিন্তু এই মুহূর্তে দেশের বাইরে অর্থাৎ থাইল্যান্ডে তিনি প্র্যাকটিস করছেন এবং ওখান থেকে তার পার্টিসিপেট করার কথা প্যারিস অলিম্পিকে। এবং আরেকজন অ্যাথলিট, আরেকজন সুইমার যিনি সোনিয়া খাতুন, তিনি সাভারের যে বিকেএসপি, সেই বিকেএসপি যে সুইমিং পুল সেখানে তিনি ক্যাম্প করছেন, সেখানে তিনি প্র্যাকটিস করছেন, প্রিপারেশন নিচ্ছেন অলিম্পিকে পার্টিসিপেট করবার জন্য এবং সেখানে তিনি তৈরি হচ্ছেন, নিজেকে তৈরি করছেন। আমরা আজকে বিকেএসপিতে চলে এসেছি এবং সোনিয়া খাতুনের সাথে আমরা এই অলিম্পিক নিয়ে তার ভাবনা এবং তিনি কি ভাবছেন এবং কিভাবে তিনি কম্পিট করবেন সেই সব বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি বিকেএসপিতে। এবং ঠিক আমাদের সাথে রয়েছেন সোনিয়া খাতুন। সোনিয়া, আপনাকে ওয়েলকাম করছি এবং শুরুতেই যে বিভ্রাটটা রয়েছে সেটা আমরা দূর করতে যাই। আমরা অনেক জায়গায় দেখছি যে সোনিয়া আক্তার লেখা হচ্ছে, কোথাও কোথাও বলা হচ্ছে সোনিয়া আক্তার, কিন্তু সোনিয়া খাতুন এবার পার্টিসিপেট করতে যাচ্ছে এবং সেটা হচ্ছেন আপনি। এটা কেন হচ্ছে আসলে যে সোনিয়া খাতুন এবং সোনিয়া আক্তার, যদি একটু আমাদের বলেন। আসলে সোনিয়া নামে দুইজন আছে, আমার একজন সিনিয়র আপু, তার নামও সোনিয়া এবং আমার নামও সোনিয়া। পার্থক্য খালি হচ্ছে তার নাম হচ্ছে সোনিয়া আক্তার আর আমার সোনিয়া খাতুন, এইটাতেই আর কি কনফিউশন। ওকে, তাহলে আমরা আর মানে ক্লিয়ার করতে চাই আরেকবার, উনি হচ্ছেন সোনিয়া খাতুন যিনি এবার অলিম্পিকে পার্টিসিপেট করতে যাচ্ছেন। এবং আসলে আমরা এতদিন ধরে পার্টিসিপেট করছি, 1984 থেকে বাংলাদেশ প্রায় প্রতিটা আসরেই পার্টিসিপেট করছে অলিম্পিকে, কিন্তু আমরা আসলে ওই যে অংশগ্রহণ করাই বড় কথা এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা শুধু অলিম্পিকে পার্টিসিপেট করছি। কিন্তু এখান থেকে আসলে কিভাবে বেরিয়ে আসা যায়, কি ভাবছেন সোনিয়া খাতুন, যে আসলে আমরা কি শুধু অংশগ্রহণ করার জন্যই অংশগ্রহণ করছি? এবারও কি এরকমটাই আমাদের চিন্তা ভাবনা? জি ভাইয়া, আপনার কথাটা আসলে সত্যি যে আমরা প্রতিবার অংশগ্রহণ করি, নিজের বেস্ট টাইমিংটা করার চেষ্টা করি। আসলে ভাইয়া বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা যদি বাইরের দেশের প্লেয়ারের সাথে বা ওদের সব কিছুর সাথে যদি তুলনা করি, এখনও আমরা আসলে কোয়ালিফাই টাইমিংটা করতে পারিনি, যেটা আর কি সরাসরি কোয়ালিফাই বলে। সেই লেভেলে যেতে হলে, মেডেলের সাথে লড়াই করতে হলে ভাইয়া ওদের মতো সব কিছু ফ্যাসিলিটিস তো আমাদের অবশ্যই দরকার। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ লাগবে, স্পন্সর তো দরকারই বটে। তারপরে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে যদি আমাদের যারা প্রতিভাবান সাঁতারু আছে তাদের যদি বাইরের দেশে ট্রেনিংয়ের জন্য পাঠাই, তো এখান থেকেও অনেক প্লেয়ার বেরিয়ে আসবে আমার মনে হয়। কোচের বিষয়টাও যে আমরা অনেক জায়গায় দেখেছিলাম যে আপনাদের আসলে ওরকম বিদেশি কোচ সব জায়গায় আমরা দেখি, বাট সুইমিংয়ে বিদেশি কোচের অভাব রয়েছে এবং ট্রেনিং ফ্যাসিলিটিসের কথা আপনি বলছেন, সেটা আসলে মানে ল্যাকিংসটা কতখানি, মানে গ্যাপটা আসলে কতখানি, মানে যারা ইন্টারন্যাশনাল সার্কিটে যারা রয়েছেন কিংবা অলিম্পিকে যারা পদকের জন্য লড়ছেন তাদের সাথে আমাদের আসলে তুলনাটা বা পার্থক্যটা কতখানি? তুলনা ভাইয়া, যারা আপনি দেখবেন যে যারা গোল্ডের জন্য লড়াই করে বা যে কোনো পদকের জন্য লড়াই করে বিভিন্ন আন্তর্জাতিক গেমসে, তাদের পার্সোনালভাবে নিজের পার্সোনাল কোচ, ফিজিও সব কিছুই থাকে। তো আমাদের সেখানে আমরা তো ওই দিক থেকে ঘাটতি আছে। তারপরে তাদের খাবার দাবার সব কিছু, ওয়েদারেরও একটা ডিফারেন্ট আছে। সব কিছু মিলিয়েই আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ একদিন আমাদেরও তো হবে ইনশাল্লাহ। নাইমামার থেকে কানামামা হলো একটা কথা রয়েছে, তারপর আপনারা যে বিকেএসপির মতো এরকম একটা জায়গায় ট্রেনিং করার একটা সুযোগ আপনারা পেয়েছেন। ওভারঅল এটা নিয়েও যদি একটু বলেন আসলে এটা কেমন ছিল, বা এই যে অলিম্পিকের আগে যে সময়টা আপনারা পেয়েছেন এই ট্রেনিং ফ্যাসিলিটিসটা আসলে কেমন এনজয় করছেন আপনি, বা কেমন ছিল? জি, ট্রেনিংয়ে ঘাটতি নাই বললেই চলে। আমরা মিরপুরে প্র্যাকটিস করতাম, কিন্তু এবার আমাদের বিকেএসপিতে প্রথম, মানে আমি আমার লাইফের প্রথম আমি এখানে ন্যাশনাল ক্যাম্প করছি। তো সব মিলিয়ে ভালো, এখানে অ্যাথলেটিক্স ট্র্যাক আছে, বিভিন্ন সব কিছু ফ্যাসিলিটিস আছে, তো ভালোই প্র্যাকটিস হচ্ছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশন, আমার নিজের সংস্থা বাংলাদেশ নৌবাহিনী এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন সব জায়গা থেকে আমাদের প্রতিনিয়ত খোঁজখবর রাখছে, সব কিছু ঠিকঠাক। এবার একটু আপনার সম্পর্কে যদি জানতে চাই, আসলে সুইমিংয়ের সাথে আপনার সম্পর্কটা কীভাবে হবে? সুইমিং নিজের এলাকা থেকে, ওখানে আমাদের একটা ক্লাব আছে পূর্বাঞ্চল সুইমিং ক্লাব, ওখান থেকেই আমি শুরু করছি আর কি, বাড়ির পাশে নদীতে।
মানে নদীতে সুইমিং করতে করতে কিংবা না না, ছোটোকাল থেকে এমনিতে নর্মালি আপনি যেরকম সুইমিং পারেন ওরকমই পারতাম। তো প্রফেশনালি ওখানে একটা ক্লাব আছে যেখান থেকে, যে আমি বললাম পূর্বাঞ্চল সুইমিং ক্লাব, ওখান থেকে প্রফেশনালি আমি আসলে সাঁতার সম্পর্কে জানি। ওখান থেকে আমি বিকেএসপিতেই ভর্তি হই 2013 সালে। তারপরে এখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি বাংলাদেশ নৌবাহিনীতে ঢুকছি। এরপরের জার্নিটা কেমন ছিল, যে এখন যেখানে দাঁড়িয়ে আছেন? জার্নিটা ভাইয়া সব মিলিয়ে আনন্দের ছিল। এখানে কষ্টেরও ছিল, মানে কষ্ট, হার্ডওয়ার্ক করা লাগছে অনেক, একটা টার্গেট নিয়ে প্র্যাকটিস করার লাগছে। যেমন আমার একজনকে আইকন হিসেবে বেছে নিয়ে আমার প্র্যাকটিস করার লাগছে যে আমি তার মতো হব, বা অলিম্পিককে স্বপ্নের চূড়ায় রেখে প্র্যাকটিস করা লাগছে যে আমি নিজেকে তৈরি করি, আমি একদিন অলিম্পিকের মঞ্চে সাঁতার কাটবো, এরকম। যে আইডলের কথা বলেন, জি। আইডলটা কি আসলে? আইডল বাংলাদেশের ভিতরে আমরা সাউথ এশিয়ান গেমসের ভিতরে ভাই আমাদের গোল্ড মেডেল আছে। তো গোল্ড মেডেল সাউথ এশিয়ান গেমসে মাহফুজা খাতুন পেয়েছেন, আপু 2টা গোল্ড পেয়েছেন। ওনাকে বাংলাদেশের মধ্যে আইকন ভাবি, মেয়েদের মধ্যে আইডল আর কি। আর ইন্টারন্যাশনালি কি কাউকে এরকম ফলো করেন? ইন্টারন্যাশনালি অনেকজন আছে, ছেলে মেয়ে মিলিয়ে অনেকে আছে। আমার ইভেন্টে আছে, অন্যান্য ইভেন্টে যাই, বিভিন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গেমসে পার্টিসিপেট করছি। ওখানে গেলে মানে ওদেরকে ভালো লাগে, অনেক প্লেয়ারই আছে। এই যে সুইমিংয়ে আসছেন এবং এই যে অলিম্পিকে যাচ্ছেন, একটা বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, কারণ জি, অলিম্পিক জি। স্টেজে বা এই প্ল্যাটফর্মটাতে সবারই, মানে সব অ্যাথলিটদেরই একটা স্বপ্ন থাকে যে অলিম্পিকে সেই স্টেজে গিয়ে পারফর্ম করা। সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, আর অল্প কিছু দূরত্ব। খুব একটা ভালো সময় নিশ্চয়ই কাটছে। একটা কি ঘোর ফিল করছেন, বা কেমন ফিল করছেন আর কি এই সময়টায়? সব কিছু মিলিয়ে আগেই আপনাকে বলছি যে এটা আমার স্বপ্ন ছিল অলিম্পিকে খেলার। তো স্বপ্নটা পূরণ যে কোনো মানুষের জন্যই খুবই একটা আনন্দের বিষয়। তো বিষয়টা সব মিলে চ্যালেঞ্জিং লাগছে যে ওখানে সব থেকে বিশ্বের সেরা প্লেয়ারদের সাথে আমি পুলে নামবো। আবার বিষয়টা আনন্দেরও বিষয় যে আমি আমার স্বপ্ন পূরণ করতে চলেছি। জি। এই পথে আসতে আপনি বলছেন অনেক চ্যালেঞ্জও করতে হয়েছে, বাট ফ্যামিলি থেকে, পরিবার থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন? কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা? প্রতিবন্ধকতা আমার ফ্যামিলি থেকে ওইভাবে আমি পাইনি, তবে আমার আম্মু একটু মানে বলতো যে এগুলো করার দরকার নেই, পড়াশোনা করো। প্রত্যেকটা ফ্যামিলি থেকেই যেটা ভাবে আর কি। আম্মু একটু না করতো, কিন্তু আমার আব্বু কখনো না করেনি। এবং আমার দাদি ছিলেন, তিনিও অনেক উৎসাহ দিতেন। আস্তে আস্তে মানে ফ্যামিলি থেকে এখন আর কোনো মানে বাধা আর আমি পাই না, সাপোর্ট পাই। এই যে আপনি বলছিলেন যে আসলে ভালো করতে চান, জি। একটা স্বপ্ন যে সেই পুলে আপনি নামবেন, এখানে পৃথিবীর সেরা সব প্লেয়াররা এখানে জি, জি। এই পুলে সাঁতার কাটবে বা এই পুলে কম্পিট করবে, সেখানে আপনিও একটা অংশ। সো ভালোর এই মাপকাঠিটা, মানে কোনো পরিকল্পনা করেছেন কিনা যে ভালোটা আসলে কেমন ভালো, বা কেমন ভালো করতে চান, সে ভালোটা কোন পর্যায়ের? ভালোটা ভাইয়া এবার তো অংশগ্রহণের জন্য যাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম চিন্তা করব, সরাসরি কোয়ালিফাই করার চেষ্টা করব। তবে এবার আমার টার্গেট থাকবে আমি আমার নিজের যে পার্সোনাল বেস্ট টাইমিং আছে ওটার জন্য আমি আরও ভালো করতে পারি। ওকে। যার নামের সাথে আপনার নামের বিভ্রাট ঘটে জি। সবসময়, একটু ভুল বোঝাবুঝি হয়, হয়তো জি, দেখা জি। গেছে যে আপনি আপনাকে নিয়ে সংবাদ হচ্ছে, কিন্তু ছবিটা সেই সোনিয়া আক্তারের ছাপা হয়েছে, জি। কিংবা সোনিয়া আক্তারকে নিয়ে নিউজ হয়েছে, ছবিটা আপনার ছাপানো হয়েছে, এরকম হয়। জি তো সেই সোনিয়া আক্তার তিনিও কিন্তু 2016 সালে অলিম্পিকে গেছেন, ওয়াইল্ড কার্ডের পেয়েই তিনি গেছেন। তো তারও তো একটা অভিজ্ঞতা রয়েছে, তার সাথে তো আপনার অনেক খাতির বা অনেক মিল, এবং নামেরও মিল। তো তার সাথে এগুলো নিয়ে কথা হয়েছে কিনা, বা কোনো বিষয় নিয়ে অলিম্পিকের কোনো কিছু নিয়ে কথা হয়েছে কিনা? জি, যখন উনি তো আমার সিনিয়র, উনি এমনকি আমাদের বাসাও এক জায়গায়, ইভেন্টও করি একই। তো উনি যখন 16 সালে অলিম্পিক খেলে তখন আমি সবেমাত্র বিকেএসপি থেকে প্রথম ন্যাশনাল ক্যাম্পে চান্স পাই। তো তখন আমি ক্যাম্পে থাকাকালীনই উনি গেছিল, এমনকি আমার যে বিকেএসপিতে ক্লাস টিচার ছিলেন উনি আর কি পেপারে মানে নাম দেখে প্রথমে ভাবছিলেন যে আমি হয়তোবা, পরে উনি আমাকে ডেকে মানে বলল যে বিষয়টা কি। পরে আমি বললাম স্যার আমি না, এটা হচ্ছে আরেকজন। তো তখন উনি আমাকে মানে এক প্রকার উৎসাহ দিলেন যে কবে দেখবো তোমার নাম এইখানে, আর যেদিন দেখবো সেই দিন তুমি আমার জন্য কি নিয়ে আসবা। তো তখন আমার মানে ভিতরে একটা আলাদা একটা মানে অন্যরকম একটা ভাব সৃষ্টি হয় যে আমি স্যারের কথা একদিন রাখবই, এমন কিছু। তো স্যার বলছে কিছু নিয়ে আসা লাগবে না, তবে আমি চাই তুমি অলিম্পিকে যেন খেলতে যাও। তো স্যারের কথা পূরণ হচ্ছে, আমারও ইচ্ছা পূরণ হচ্ছে। আর সোনিয়াপুর কথা যেটা, হ্যাঁ এটা সবসময় হয়, যেহেতু আমরা একই ইভেন্ট করি, নাম এবং জেলা গ্রামও আমাদের এক।
তো সবসময় এই ভিভ্রাটটা তৈরি হয় যে আমার নাম আসছে, ওনার আছে ছবি আসছে, এমন হয়। তবে বিষয়টা একটু মজার ছলেই হয়ে যায়, মানে মজার ছলেই দেখছি, কারণ আমার সঙ্গেও এটা হচ্ছে, ওনার সঙ্গেও এটা হচ্ছে, এটা হয়। তো যেটা বলছিলেন সাপোর্ট পাওয়ার কথাটা বলছিলেন, এটা যদি জিজ্ঞেস করি যে আসলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাপোর্টটা কার পেয়েছেন, বা সবচেয়ে বেশি অনুপ্রাণিত কে করেছে আপনাকে? সেটা কি পরিবারের কেউ, নাকি আপনার কোনো কোচ বা আপনার কোনো টিচার? কার সাপোর্ট পেয়ে মনে করছে যে এই সাপোর্টটা আমার অনেক কাজে লেগেছে, এবং যে কারণে আজকে আমি আপনার তো র্যাঙ্কিং কিংবা আপনার যে স্কোর সেইটার ভিত্তিতেই আপনাকে বিচার করা হয়েছে অলিম্পিকের জন্য। ওয়াইল্ড কার্ডটা তো আর এমনি এমনি কাউকে দেওয়া হয় না, সেটা সেই স্কোরটা যার হাইয়েস্ট থাকে তাকেই দেওয়া হয়। সো আপনি সেই যোগ্যতাটা অর্জন করেই কিন্তু ওয়াইল্ড কার্ডটা পেয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি মনে করছেন যে আসলে কার সাপোর্টটা সবচেয়ে বেশি কাজে লেগেছে? জি, শুরুর দিকে বললামই তো, আমার ক্লাস টিচার, আমার কোচ, তারপর আমি আমার সিনিয়রদেরকে দেখতাম। যখন থেকে খেলাধুলার সাথে জড়িত, মানে অলিম্পিক গেমসটা কি জানা শুরু করছি, তখন থেকে নিজের ভিতরে স্বপ্ন ছিল। তারপর আমি আমার সিনিয়রদেরকে দেখতাম, ওনারা বলতো আজ আমি যাচ্ছি, পরবর্তীতে তোমাদেরকেও যাবে। ওখান থেকেও কিছুটা সাপোর্ট পেয়েছি, কিছুটা উৎসাহ পেয়েছি। তবে এখন আমার হাজব্যান্ড, উনি আমাকে অনেক মানে সহযোগিতা করে, আমাকে সাপোর্ট করে এবং আমাকে অনেক উৎসাহিত করে যে না, তুমি পারবা। ওকে, আর আমরা যদি একটু ট্রেনিংয়ের কথাটাই বলি, যে আসলে আমরা তো জানলামই, বা আপনিও যেটা বলছিলেন যে আসলে অনেক ল্যাকিংস রয়েছে, বিশ্বমানের যারা ক্রীড়াবিদ, যারা অলিম্পিক স্টেজে যারা পারফর্ম করছে, তাদের সাথে আসলে আমাদের দূরত্বটা অনেক বেশি। আমরা সেইভাবে একটা লম্বা সময়ের ট্রেনিং ফ্যাসিলিটিস হয়তো ওইভাবে আপনারা পান না, তারপরেও চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু দেখা যায় যে এই ট্রেনিং ফ্যাসিলিটিসে বা কোন জিনিসের সবচেয়ে বেশি অভাবটা বোধ করেছেন, যে মানে এত অভাবের মধ্যে হয়তো এই জিনিসটুকু পেলে আরও বেশি আপনার জন্য সহজ হতো, এরকম কোনো অভাব কি ফিল করেছেন কিনা? বিশেষ করে অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করতে গিয়ে কোন বিষয়টা খুব বেশি করে আপনার অভাব বোধ হয়েছে? অভাব বলতে ভাইয়া, সব থেকে আমাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণটাই জরুরি। কারণ আমি যদি পানির সাথে সম্পর্ক আমার না থাকে, তাহলে তো আমি 6 মাস প্র্যাকটিস করলাম, কিন্তু 1 মাস বসে আছি, পানির সাথে কোনো সম্পর্ক নেই। ওই 6 মাস আমি যতটুকু কষ্ট করে নিজেকে গড়ছি, ওই 1 মাসে সেটা জিরো হয়ে যায়। তো আমি মনে করি যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণটা যদি আমরা নিতাম, তাহলে আমাদের জন্য নিজের টাইমিংটা বা আরও বেটার করার একটা চান্স থাকতো। আর ডে বাই ডে সব কিছুই আপডেট হচ্ছে ভাই। সুইমিংয়ের অনেক কিছু আছে যেগুলো বাইরের দেশে আপডেট হচ্ছে, আমরা হয়তো বা নেটের মাধ্যমে জানছি, অনেক পরে জানতে পারছি বা বুঝতেও সমস্যা হচ্ছে। তো বাইরের দেশে যেমন রাফি গিয়েছে স্কলারশিপে, এরকম যদি আরও কয়েকজন প্রতিভাবান সাঁতারুকে পাঠানো যেত, তো রাফিকে টার্গেট করে কিন্তু রাফির ইভেন্টে যারা আছে বাংলাদেশে, তারা কিন্তু বাংলাদেশে ওকে টপকানোর জন্য চেষ্টা করবে। তো ওরকম এই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, স্পন্সার, এইগুলোই যদি পাওয়া যায়, তো বাংলাদেশের সুইমারগুলোও আপডেট হবে এবং বাইরের দেশ থেকে যারা শিখে আসবে, তারাও এসে আমাদেরকে কিছু শেখাতে পারবে। নিউ কামারদের জন্য কি বলবেন, যারা নতুন আসছে সুইমিংয়ে, তারা আসলে এই নিউকামার ভাইয়া বলবো আমার আইকন কেউ ছিল, আমাকেও কেউ না কেউ ফলো করে। তবে আমি চাবো যে মেয়ে খেলোয়াড় জন্য আরও বাড়ে। গতবার অলিম্পিকে 2 জন ছিল, এবার আমি একা। তো আমার মানে আশা থাকবে এর পরের বার থেকে যেন মেয়ের সংখ্যা বাড়ে। ওকে, ঠিক আছে সোনিয়া খাতুন, আরও একবার আপনাকে ধন্যবাদ। এবং এই নাম বিভ্রাটটা হয়তো আজকের পর থেকে আর হবে না, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন সোনিয়া খাতুন। আসলে আমরা এর মাঝে আমরাও হয়তো অনেকে ভুল করেছি, সোনিয়া আক্তার বলেছি তাকে, কিন্তু সোনিয়া আক্তার আরেকজন, সোনিয়া খাতুন ঠিক এই মুহূর্তে যার সাথে আমরা কথা বলছিলাম। তবে তিনি অনেক ইম্পর্টেন্ট কথাই বলেন, এবং অলিম্পিক গেমসের মতো একটা বড় আসর, মেগা একটা আসর, যেটাকে বলা হয় পৃথিবীর সেরা একটা ক্রীড়া আসর, সেই আসরে খেলতে গেলে আসলে যেই ধরনের অভিজ্ঞতা বা যেই ধরনের যোগ্যতা অর্জন করতে হয়, সেটা অর্জন করতে হলে যেই ধরনের ব্যাকআপটা দরকার, সেটা আমাদের ক্রীড়াবিদরা আসলে কতটুকু পান সেটা আমরা সবাই জানি। তবে সেই জিনিসগুলো যারা কর্তা ব্যক্তি রয়েছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন প্রত্যেকটা ফেডারেশনের, তাদের প্রতি আমাদের আসলে আকুল আবেদন থাকবে, যাতে ইন্টারন্যাশনালি আমরা কম্পিট করতে গেলে যেই ধরনের ফ্যাসিলিটিস দরকার, যেই ধরনের ট্রেনিং দরকার, যেই ধরনের লম্বা পরিকল্পনা দরকার, সেগুলো আসলে যতদিন ধরে অ্যাচিভ করা না যাবে, ততদিন আসলে আমাদেরকে এই ওয়াইল্ড কার্ডের বদান্যতাতেই অলিম্পিকের এই স্টেজে কম্পিট করতে হবে, সেখানে গিয়ে আমাদেরকে লড়তে হবে, এবং শুধু ওই অংশগ্রহণের মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আমাদেরকে একটা লম্বা পরিকল্পনার মাধ্যমে এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে ক্রীড়াবিদদেরকে তৈরি করতে হবে। মমিন রোহন, টি স্পোর্টস, বিকেএসপি, সাভার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.